আমার কাছে শেকড় মানে এমন একটি জিনিস যাকে অবিরাম খুঁজে বেড়াতে হয়। ফিলিপিনো শেকড়ে ফেরার জন্যই আমি ফিলিপিনো নাম নিয়েছি। আমি অ্যান্ড্রু, কিন্তু এখন এই নাম বদলে আমি অ্যান রেখেছি, তাই আমাকে অ্যান বলে ডাকবেন। শুরুতে নিজের শেকড় সম্পর্কে জানার অনেক ব্যাপার ছিল, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বোঝার ব্যাপার ছিল। এটাও একটা কারণ যে আমি পাঞ্জাবি ও বাঙালি সংস্কৃতি থেকে এসেছি। এগুলো আলাদা আলাদা শেকড়, আর অনেক সময় একটা আরেকটার সাথে মেলে না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার মনে হয় আমার জন্য এর অর্থ আসলে দেশ হিসেবে, সভ্যতা হিসেবে আমাদের শেকড় খোঁজা। আমার নাম মেধাবী, আমার বয়স ৩৫ বছর। আমার জন্ম দিল্লিতে, আর সেখানে আমি বড় হয়েছি। আমি চণ্ডীগড় থাকি। শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য আর ডিজিটাল প্রযুক্তির মাঝে যে সংযোগ তা নিয়ে আমি কাজ করি। আমার বয়স যখন ২০-এর ঘরে, তখন আমি ভারতীয় শিল্পী ও কারিগরদের দুনিয়ার সাথে পরিচিত হই। আমি দিল্লিতে এমন কয়েকজনের খুবই সাধারণ বাড়িতে গিয়েছিলাম। তারা রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া খ্যাতিমান মানুষ, কিন্তু আমি অবাক হলাম যে তারা চায় না তাদের সন্তানেরাও এই কাজে আসুক। আমি মনে করি জনসংযোগ তৈরির ইচ্ছা নিয়েই আমি হ্যাপি হ্যান্ডস শুরু করি, বিশেষ করে ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পের সাথে তরুণদের পরিচয় করানোর জন্য। আমরা অনেক ধরনের প্রজেক্টে কাজ করেছি, অ্যাক্টিভিজমের জন্যে, উদ্দেশ্য সাধনের জন্যে। শিল্পীদের বাসস্থানের ব্যবস্থা করেছি যেখানে তারা নিজেদের শেকড়কে খুঁজতে পারে এবং নিজেদের কাজে উদ্ভাবনী শক্তির ব্যবহার করতে পারে। আমার বয়স যখন ৫, তখন থেকেই নিজের শরীর নিয়ে আমার অস্বস্তি হতো। শরীরটাকে আমি পছন্দ করতাম না, খুবই অপছন্দ। হ্যাঁ, আমার নারী হতে ইচ্ছে হতো, মেয়ে হতে ইচ্ছে হতো। আমি নিশ্চিত যে ভুল শরীরে আমি আটকে গেছি। আমি অ্যান জাকরা জুতাতিপ। থাইল্যান্ডের সবাই আমাকে অ্যান জাক্কাফং নামে চেনে। এটা আমার আসল নাম, পুরা নাম, যেটা আমি বদলাইনি, যদিও আমি নিজেকে বদলে ফেলেছি। আমি একজন ট্রান্স নারী। আমি থাইল্যান্ডের JKN গ্লোবাল মিডিয়া পাবলিক লিমিটেডের CEO। আমি একজন মা, একজন টিভি উপস্থাপকও। আমি একজন সেলিব্রিটি, অভিনেত্রী, টিভি উপস্থাপক এবং বিনিয়োগকারী। আমি আমার নিজের চ্যারিটির প্রতিষ্ঠাতাও। থাইল্যান্ডের একটি ছোট ভিডিও ক্যাসেটের দোকানে আমি বড় হয়েছি। দোকানটি ব্যাংককের একটা প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আমি মেয়েদের জামা পরতাম, মেয়েদের মতো হাঁটতে, সুগন্ধি দিতে ও খেতে ভালোবাসতাম। প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি নারী হতে চাইতাম। মানুষজন অনেক কথা শোনাতো, বলতো তুমি কম বয়সী সমকামী, তুমি অদ্ভুত। তারা আসলে ঠিকমতো বুঝতো না। ফিলিপাইন্সে অনেক আদিবাসী জনগোষ্ঠী আছে, আর এখানে একটি খ্রিস্টান নাম ও একটি আদিবাসী নাম থাকা খুবই সাধারণ ব্যাপার। আমি লরেন মারি সিভিলিও ফস্টিনো। এটা আমার জন্মের সময় দেওয়া নাম, কিন্তু আমার নিজের দেওয়া নাম আছে, তা হলো দিওয়া মালায়া। ফিলিপিনো ভাষায় এর অর্থ স্বাধীন আত্মা।
আমার কাছে এটা ঔপনিবেশ থেকে বেরিয়ে আসার একটা প্রক্রিয়া। ফিলিপিনো নাম বেছে নেওয়া মানে হলো আমার ফিলিপিনো শেকড়ে ফিরে যাওয়া। আমি একজন চলচ্চিত্র নির্মাতা, সৃজনশীল মানুষ। আমি রান্না করতে ভালোবাসি আর ভালোবাসি বিড়াল। আমার মনে হয় এটা শুরু হয়েছিল এলিমেন্টারি স্কুলে। আমার একজন শিক্ষক ছিলেন। আমরা আমেরিকার সব কিছু যেমন ইতিবাচকভাবে দেখি, উনি তা পছন্দ করতেন না। তখন থেকেই আমার এই ধারণা শুরু হয় যে বিদেশি কোনো কিছু মানেই যে সেটি ভালো হবে, বিষয়টি এমন নয়। আমেরিকায় যাওয়া আমার স্বপ্ন ছিল না, ইউরোপে যাওয়াও আমার স্বপ্ন ছিল না। এটাই আমার জীবনে এত বছর ধরে চলে এসেছে। আমি ফিলিপাইন্সের প্রায় সবগুলো প্রদেশে গিয়েছি। আমার জীবন ভালোই আনন্দের ছিল। ঘুরে বেড়িয়ে আদিবাসী জনগোষ্ঠীর সাথে কাজ করে তাদের থেকে শিখছিলাম, কিন্তু আমি সবসময়ই ম্যানিলা শহরে ফিরে এসেছি। নিজের শিক্ষকের যৌন হয়রানির শিকার হয়েছি আমি। 12 বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছি। আমি কখনোই আমার বাবা মাকে বলিনি। আমি তাদের হতাশ করতে চাইনি। তো আমি কি করতে পারি? এই কটূক্তি থেকে বেরিয়ে আসতে তাদের সামনে আমাকে খুবই ভালো হতে হবে, আমাকে বিচক্ষণ হতে হবে, বুদ্ধিমান হতে হবে। তাই আমি ভালোভাবে পড়াশোনা করেছি। নাম্বার 1, নাম্বার 2 হয়েছি সবসময়ই প্রতি সেমিস্টারে। আমি স্কুলের ক্যাপ্টেন ছিলাম। এই তো, যাই হোক না কেন, কোনো কিছুই আমাকে থামাতে পারবে না, এই মনোভাবই রাখতে হবে। আমার বয়স যখন 36 বছর, আমি আমার পারিবারিক ব্যবসা থেকে বেরিয়ে গেলাম আর নিজের ব্যবসা শুরু করলাম। যখন তুমি সফল হবে, নিজের জন্যই তুমি তার প্রতিদান পাবে, আর সবাই বলবে, এগিয়ে যাও, আমি তোমাকে নিয়ে আনন্দিত। আমি খুবই ব্যস্ত জীবনযাপন করতাম। ঘুম নেই, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, নিজেকে একটা গাড়ির মতো মনে হতো। খাবার ছিল কেবল আমাকে চালানোর জ্বালানি, কিছুক্ষণ পর আর সে গাড়ি চলতো না। এই দুই পৃথিবী আমাকে খুব টানছিল। আমি আদিবাসীদের মূল্যবোধকে আদর্শ হিসেবে ধারণ করেছি, কিন্তু তার সাথে একাত্ম হওয়া আর নিজের জীবন সেই মতো চালানো খুব কঠিন ছিল। আমি যখন করোনায় আক্রান্ত হলাম, তখন 5 কদম হাঁটলেই দম শেষ হয়ে যেত। মাঝে মাঝে একটা বাক্য শেষ করতে আমার কয়েক ঘন্টাও লেগে যেত। কোনো কিছু মনে করতে সমস্যা হতো। আমি ভেবেছিলাম লাগুনায় আমি কিছুদিন পরেই সুস্থ হয়ে উঠব। সুস্থ হয়ে যাওয়ার পর ম্যানিলায় ফিরে যাওয়ার চিন্তাটা বেঁচে থাকার জন্য খুব বদ্ধ মনে হলো। আমার ধারণা, আমার যা ঘটেছে তা আসলে লোকে যেটাকে আমূল পরিবর্তন বলে তা নয়। এটা আসলে ধাপে ধাপে বছর জুড়ে অল্প অল্প করে ঘটেছিল। জীবনে প্রথমবার মনে হলো একটা জায়গায় থেকে যাবার ডাক শুনেছি। তখনও এমন প্রজেক্ট ছিল যেগুলো আমাকে ঘুরতে যেতে, শ্যুট করতে ডাকছিল। প্রথমে ভয়ে আর পরে স্বেচ্ছায় মানা করে দিতাম। আমি বীজ লাগিয়েছি, এখন দেখি কি জন্মায়।
আমার শুধু মনে হয় এটাই সেই জিনিস যা আমার স্বাস্থ্য ভালো রেখেছে আর আমাকে প্রতিদিন আনন্দে রেখেছে। আমি মনে করি আমার পেশাগত কাজ আমাদের শেকড় খুঁজে বের করা। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত শেকড় আর দেশ হিসেবে আমাদের যে ঐতিহ্য আছে তার শেকড়ও। আশেপাশের অনেকেই বলে জাদুঘর বিরক্তিকর এক জায়গা, কিন্তু আমি বলি আমরাই তো সেই মানুষ যারা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি, তাই না? তাই জাদুঘরকে দারুণ কিংবা বিরক্তিকর বানানো আসলে আমাদের হাতেই। 2015-র দিকে আমি দ্য হেরিটেজ ল্যাব চালু করি। এটা ক্লাসরুমে জাদুঘরকে নিয়ে যাওয়ার মতো স্কুল কার্যক্রম হিসেবে শুরু হয়েছিল, কিন্তু এটা একই সাথে একটা ডিজিটাল প্ল্যাটফর্মও হয়ে উঠল, যা আমি চেয়েছিলাম। আমরা এটাকে ল্যাব বলি, তার মানে সংস্কৃতি সংগ্রহের সাথে আপনি যুক্ত হচ্ছেন আর সেগুলো নিয়ে এমন সৃজনশীল কাজ করছেন যা আজকের আপনার সাথে মিলে যায়। আমার ব্যক্তিগত পেশাগত লক্ষ্য হলো প্রতিটি মানুষকে সংস্কৃতি নিয়ে পেশা গড়ার স্বপ্ন দেখানো। আমি মনে করি সংস্কৃতির মাঝে মূল্যবোধ আছে, আর আমার কাছে সেই মূল্যবোধ আসে আমার শেকড় থেকে। আমার মনে হয় যে হিসেবে বড় করা হয়েছে তা আসলে সবসময় প্রত্যাশা অনুযায়ী দিওয়া বেশি মানুষ। লরেন আর দিওয়া আমার দুই সত্তা এখনো একসাথে কাজ করছে, সুস্থ আর একাত্ম হয়ে একটা ভারসাম্যে আসছে। দু 2018-এর শুরুতে আমি হরমোন চিকিৎসা শুরু করি। 6 মাস পরে আমি সার্জারি করাই। ডাক্তার, আমি 40 বছর ধরে অপেক্ষা করছি। কেঁদেছি, সত্যিই কেঁদেছি। যখন আমি জেগে উঠলাম, আমার কাছে সবকিছুই একটা নতুন জগৎ মনে হলো। এটা আমার নতুন জগৎ। আমি নিজেকে স্পর্শ করতে শুরু করলাম। ঈশ্বর, আমি একজন নারী। আমার কণ্ঠস্বর আর আমার থাই ভাষায় পুরো নাম আমি রেখেছি এখনো। সেটা ছেলেদের নাম, কারণ আমার পরিচয় রেখে দেওয়া আমি পছন্দ করি। যখন লোকজন জিজ্ঞেস করে আপনি কি একজন নারী, আমি বলি না, আমি ট্রান্স নারী। আমি কারো কাছ থেকে লুকাতে চাই না। আমার ব্যবসায় অংশীদার, ভালোবাসার মানুষেরা, পৃথিবী জুড়ে আমার বন্ধুরা, তাদের সবাইকে আমি প্রায় বলি যে আমি একজন ট্রান্স নারী, আর আমি একজন গর্বিত ট্রান্স নারী। আমার মনে হয় আমরা আজকের তরুণীদের কাছে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি, বিশেষ করে অতীতের নারীদের গল্পের দিকে ফিরে তাকিয়ে তরুণীদের অনুপ্রেরণা পাবে। কারণ আমি জানি যে নারীদের সবসময়ই কিছু না করতে বলা হয়, কারণ প্রথাগতভাবে তাদের জন্য এটা ঠিক না, কিংবা কারণ তারা নারী, তাদের এটা করা উচিত। কিন্তু ইতিহাসে নারীদের দিকে তাকালে নারীরা জানবে যে তা আসলে সত্য নয়।
আমাদের এমন রাজকন্যাদের গল্প শোনা উচিত যারা ভিন্ন পথে এগিয়েছে, সময়ের তথাকথিত নিয়ম ভেঙে যা তারা চায় সেটা করার জন্য ভিন্ন সীমানা অতিক্রম করেছে। আমাদের নারীদের, আজকের তরুণীদের জানা উচিত যে তারা এমন একটা দেশে আছে যেখানে নারীরা সবসময় ভালো কিছু বেছে নিয়েছে, শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছে, আর আমাদের দেশটা এমন যার ইতিহাসে নারীদের শক্তিশালী ভূমিকা অনেক। ইতিহাসে এই নারীদের বুঝতে পারা আজকের তরুণীদের নতুন কিছু শুরুর জন্য দারুণ অনুপ্রেরণা দেবে।